শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু কিভাবে হিসাব খুলতে হয় সেই সম্পর্কে জেনেছি, কিন্তু এবার আমরা জানবো বিভিন্ন ধরনের গ্রাহক কর্তৃক ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। গ্রাহক কিন্তু বিভিন্ন রকম হতে পারে। একটা সিঙ্গেল ব্যক্তি হতে পারে, আমি তুমি যেরকম একটা সিঙ্গেল ব্যক্তি হতে পারে, একটা এক মালিকানা কোম্পানি অ্যাকাউন্ট খুলতে গেল, হতে পারে একটা যৌথ মূলধনী কোম্পানি অ্যাকাউন্ট খুলতে গেল, হতে পারে একটা নিরীক্ষক ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে গেল, হতে পারে একটা নাবালক ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে গেল। সবার ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সেম হবে না, ম্যান টু ম্যান এটা ভ্যারি করবে বা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে। আমরা এখন সংক্ষেপে এক একটি পক্ষ কিভাবে অ্যাকাউন্ট খুলবে সেই সম্পর্কে আমরা জেনে নিব। সো কি কি পক্ষ আছে? একক বা যৌথ ব্যক্তি বা অর্থাৎ সিঙ্গেল ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি একত্রে, অব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, নাবালক, তারপরে হচ্ছে নাবালক, তারপরে হচ্ছিল এক মালিকানা প্রতিষ্ঠান, অংশীদারি প্রতিষ্ঠান, যৌথ মূলধনী কোম্পানি এবং হচ্ছিল নিরীক্ষক ব্যক্তি। এই হলো কমন কিছু টাইপের ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা অ্যাকাউন্ট খুলতে চায়, এবং এদের এক একটা পক্ষের অ্যাকাউন্ট খোলার পদ্ধতি কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা এখন সেই সম্পর্কে জানবো। একক বা যৌথ ব্যক্তি, দেখো একক বা যৌথ ব্যক্তির নামে হিসাব খোলার নিয়ম একই, অর্থাৎ একটা একক ব্যক্তি যেভাবে খুলবে, একটা যৌথ ব্যক্তি অ্যাকাউন্ট যেভাবে খুলবে, দুটোই সেম। সাবালক ও যোগ্য হলে ব্যাংকে যে কোনো ধরনের হিসাব খোলা যায়, এবং এইটা কিভাবে খুলতে হয় এটা কিন্তু আমরা অলরেডি জেনেছি আমাদের দ্বিতীয় ক্লাসে মনে হয় অধ্যায়ের। তারপর ফর্ম ও নমুনা স্বাক্ষর কার্ড পূরণ করে ব্যাংক কর্মকর্তাদের জমা দিতে হয় এবং শনাক্তকারী দ্বারা যোগ্যতা সত্যায়িত করতে হয়। সো এই প্রসেসটা আরো অনেক লম্বা প্রসেস, আমরা কিন্তু ভালো মতন পড়ে এসেছি এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। সো আমরা যদি সেই ক্লাসটি করে থাকি, আমরা জানি কিভাবে অ্যাকাউন্টটি খুলতে হয়। অব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না, যেরকম একটা হয়তো বা হাসপাতাল বা ধরে নিন একটা ক্লাব বা একটা মসজিদ, এইসব প্রতিষ্ঠান অ্যাকাউন্ট খুলতে কি করবে সেই সম্পর্কে আমরা এখন জানবো। নির্বাহী কমিটির সদস্যদের নাম ও পূর্ণ ঠিকানা সত্যায়িত অনুলিপি ব্যাংকে জমা দিতে হবে। যে নির্বাহী কমিটি থাকে প্রতিষ্ঠানের বা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের, এদের নির্বাহী কমিটিদের নাম এবং পূর্ণ ঠিকানা সত্যায়িত করে তার অনুলিপি জমা দিতে হবে। অনুলিপি বলতে ফটোকপি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের গণতন্ত্র বা উপবিধির কপি জমা দেওয়া লাগবে। উপবিধি মানে একটা প্রতিষ্ঠান যেই রুলস রেগুলেশনে পরিচালিত হবে সেটাকে বলা হচ্ছে উপবিধি, একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের। সো সেইটির কপি জমা দেওয়া লাগবে। হিসাব খোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত ও হিসাব পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ একটা যে অ্যাকাউন্ট খুলবে, যদি একটা এই কোম্পানির যেই সদস্যরা ডিসিশন নিয়েছে, সো এই যে ডিসিশন বা সিদ্ধান্তের যে একটা কপি সেটা লাগবে। এবং এই যে অ্যাকাউন্ট নিশ্চয়ই সকল কমিটি মেম্বার অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না, সকলের পক্ষে যে কোনো একজন, দুজন বা কয়েকজন মিলে এই অ্যাকাউন্ট পরিচালিত করবে। সো এই যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ, তাদের নাম সম্মিলিত একটা সিদ্ধান্তের সত্যায়িত অনুলিপি ব্যাংকে জমা দিতে হবে। এই সহ ছিল স্পেশাল কিছু কাগজপত্র, এগুলো জমা দিলে আর নর্মাল যে প্রসেস আছে সেগুলো মেনটেন করলে বা ফলো করলে একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাকাউন্ট খুলতে পারবে। একটা নাবালক হলে কি হবে? দেখো একটা নাবালক, কিন্তু নাবালক বলতে বাংলাদেশে 18 বছরের নিচে কোনো ব্যক্তিকে আমরা নাবালক হিসেবে গণ্য করে থাকি। সো একটা নাবালক কিন্তু কখনোই কোনো রকম কোনো চুক্তি করতে যোগ্য নয় বা অযোগ্য হিসেবে গণ্য করা হয়, এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিন্তু এক প্রকার চুক্তি, ব্যাংকের সাথে চুক্তি। সো সেই হিসাবে কিন্তু একটা নাবালক অ্যাকাউন্ট খুলতে পারবে না, কিন্তু যেন ব্যাংকের মতো কার্যক্রম একটা নাবালকও পেয়ে থাকে বা করতে পারে। যেরকম তোমাদের মধ্যে অনেকে আছে যাদের বয়স এখনো 18 হয়নি, বা 18 হলেও তোমাদের সার্টিফিকেটে কমানো আছে 2-3 বছর অনেকেরই। সো সার্টিফিকেট অনুযায়ী যাদের এখন 18 হয়নি, যেন এরাও এখনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে বা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে, এর ফলে ব্যাংক কিছু সুবিধা দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে প্রথমে তো চুক্তি আইন অনুযায়ী নাবালক সম্পাদিত চুক্তি বাতিল, অর্থাৎ নাবালক যে চুক্তি করে সেটি বাতিল হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, যে আচ্ছা উনি নাবালক হলেও তাকে ব্যাংকের অ্যাকাউন্ট পরিচালনা করতে কিছু কিছু সুবিধা দেওয়া হয়। নাবালকের নামে হিসাব খোলার সময় ব্যাংকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, যে অ্যাকচুয়ালি নাবালকের বয়স কত, সে কি তার মানে আরো জাস্ট নাবালকের হলো হয় না, তার গার্জিয়ান বা তার অভিভাবকের নিতে হয়, যে আপনার সন্তান বা আপনার যে বাচ্চা আছে আপনার আন্ডারে, সে একটা নাবালক, সে যদি কোনো 2 নাম্বারই কোনো কাজ করে বা বেআইনি কোনো কাজ করে, তার দায়ভার আপনাকে নিতে হবে, বা কোনো কিছু হলে কিন্তু দায়ভার ব্যাংক নেবে না। এই টাইপের কিছু কাগজপত্র প্রোভাইড নেওয়া লাগে। এবং নাবালকের জন্ম তারিখ ও প্রাপ্তবয়স্ক হওয়ার তারিখ আবেদন ফর্ম ও নমুনা স্বাক্ষর কার্ডের উপরে লিখে দিতে হয়। অর্থাৎ এই নাবালকের জন্ম তারিখ কবে এবং তার প্রাপ্তবয়স্ক কবে হবে সেটি কিন্তু লিখে দিতে হয়। আমার মনে আছে যখন আমি প্রথম অ্যাকাউন্ট খুলতে যাই, তখন আমি গিয়েছিলাম, আমার জন্ম তারিখ হচ্ছে জুলাই মাসে, আমি গিয়েছিলাম মোস্ট প্রবাবলি মার্চ বা এপ্রিলের দিকে। আমি অ্যাকাউন্ট খোলার লাস্টে গিয়ে দেখে আমাকে বলে, ভাই
আপনার তখন 18 বছর হয়নি বলে হ্যাঁ ভাই এবছরই হবে, কয় না আপনার এখনো প্রায় 2 মাসের মতো বাকি আছে, আমাকে এখন খুলতে দেয় নাই। তখন বলছিল আপনি চাইলে এই এখন খুলতে পারেন, হয়তো একটা স্টুডেন্ট এখন খুলতে পারেন। সো এইভাবে আমি কিন্তু প্রথমে অ্যাকাউন্ট খুলতে পারিনি, মানে নর্মাল অ্যাকাউন্ট পরবর্তীতে খুলতে পেরেছি। সো এরকম আমার মানে ওরা কিন্তু আমার তারিখ এবং কবে আমি প্রাপ্তবয়স্ক হবে এই সবগুলো ক্যালকুলেট করেছিল বলে আমাকে ধরতে পেরেছে যে আমার এখনো 2 মাস বাকি আছে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। সো এই জিনিসগুলো ফর্ম বা নমুনা স্বাক্ষর কার্ড সব জায়গার উপরে লেখা থাকবে। একটা এক মালিকানা প্রতিষ্ঠানে কি করতে হবে, এক মালিকানা প্রতিষ্ঠানে হিসাব খুলতে চাইলে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। মানে যেটা একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে এখন কোনো কোম্পানি বাদ দিয়ে, তো একটা আলাদা প্রকার ফর্ম দিবে, এখানে করতে হবে আবেদনপত্রে ও নমুনা স্বাক্ষর কার্ডে প্রতিষ্ঠানের মালিকের সিলমোহর বা স্বাক্ষর সন্নিবেশিত করে স্বাক্ষর প্রদানের প্রয়োজন পড়ে। অর্থাৎ কোম্পানি সিল থাকলে সিল বা মালিকের যদি কোনো সিল থাকে সেগুলো দিয়ে স্বাক্ষর প্রদানের প্রয়োজন পড়ে। স্বত্বাধিকারীকে প্রত্যয় করতে হয় যে উক্ত প্রতিষ্ঠানের একমাত্র মালিক তিনি হচ্ছিল উক্ত প্রতিষ্ঠানের একমাত্র মালিক। মালিকানা প্রতিষ্ঠানের মালিক কয়জন থাকে বলতো? একজন থাকে। এবং মালিককে এটা বলতে হয় বা প্রমাণ দিতে হয় যে ভাই আমি কিন্তু কোম্পানির একমাত্র মালিক, এবং এটা সত্যায়িত করতে হয়। প্রত্যয়ন পত্রে মালিকের হলফনামা সম্পাদন করে প্রদান করতে হয় এবং ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি প্রদান করতে হয়। সো এই কাগজগুলো পূরণ করে এবং জমা দিলে কিন্তু একটা এক মালিকানা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলা যায়। অংশীদারি প্রতিষ্ঠান কোনগুলো বলতো? যেখানে একের অধিক মালিক থাকে সেটাকে বলা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠান। এখন অংশীদারি প্রতিষ্ঠানকে হিসাব খোলার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয়। তো এই যে প্রতিষ্ঠান, এদেরকে হিসাব খুলতে হলে একটা আলাদা ফর্মে আবেদন করতে হয়। অংশীদারি চুক্তির প্রতিলিপি ও ট্রেড লাইসেন্স কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হয়। অর্থাৎ এই যে একটা চুক্তি হয়েছে, অংশীদারি প্রতিষ্ঠানের মূল ভিত্তি কিন্তু চুক্তি। তো এই চুক্তির প্রতিলিপি এবং ট্রেড লাইসেন্স কিন্তু অবশ্যই ব্যাংকের কাছে জমা দিতে হয়। সব অংশীদারকে অঙ্গীকার করতে হয় যে তারা সবাই ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের ঋণ, ওভারড্রাফট এবং প্রভৃতির জন্য দায়ী থাকবে। অর্থাৎ ব্যাংকের ঋণ নিলে বা ড্রাফট যদি ওভারড্রাফট হয়ে যায়, এই সকলের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মালিক ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে দায়ী থাকবে এবং এইটার জন্য অঙ্গীকার করতে হয়। কারা হিসাবের পরিচালনা করে তাদের নাম উল্লেখ করবে। ধরে নিচ্ছে একটা ব্যাংকের মালিক হচ্ছিল 9 জন অংশীদার মালিক, 9 জনই কি ব্যাংক চালাবে? না, এদের পক্ষে হয়তো বা ম্যাক্সিমাম 2 জন বা 3 জন অ্যাকাউন্ট চালাবে। সো কোন 2 জন বা 3 জন অ্যাকাউন্ট চালাবে এদের নাম উল্লেখ করে দিতে হবে এবং পরিচালকগণ প্রতিষ্ঠানের পক্ষে সিলমোহর যুক্ত করে নমুনা স্বাক্ষর প্রদান করবে। সো এই ছিল অংশীদারি প্রতিষ্ঠান কর্তৃক অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং যৌথ মূলধনী। এদের খোলার জন্য প্রথমে ট্রেড লাইসেন্স সত্যায়িত প্রতিলিপি দেওয়া লাগবে, নিবন্ধন পত্রের সত্যায়িত প্রতিলিপি দেওয়া লাগবে, পরিমেল নিয়মাবলীর সত্যায়িত প্রতিলিপি দেওয়া লাগবে এবং কার্যরম্ভ অনুমতি পত্রের সত্যায়িত প্রতিলিপি দেওয়া লাগবে। আমরা জানি একটা যৌথ মূলধনী কোম্পানি খুলতে গেলে এই 4টা জিনিস অবশ্যই লাগে। সো যদি প্রাইভেট লিমিটেড হয় তাহলে এই 3টা হলে হবে, আর যদি পাবলিক লিমিটেড হয় তাহলে 4টা জিনিসই লাগবে। তো এইগুলোর প্রত্যেকটা সত্যায়িত প্রতিলিপি কিন্তু ব্যাংকে জমা দেওয়া লাগবে। এরপর কোম্পানির পরিচালক বৃন্দ, সচিব ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটি সত্যায়িত তালিকা থাকা লাগবে যে কারা কারা অ্যাকচুয়ালি এইসব প্রতিষ্ঠানে আছে। যে ব্যাংকের হিসাব খোলা হবে সেই ব্যাংকে কোম্পানির ব্যাংক হিসাবে নির্বাচিত করা হয়েছে এ মর্মে পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত নেওয়া লাগবে। একটা কোম্পানি সাধারণত একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে না, যে কোনো একটা ব্যাংকে খুলতে হয় এবং এইটা বলা হয় যে অমুক ব্যাংক আমাদের ব্যাংক হিসেবে কাজ করবে। অর্থাৎ এই কোম্পানি, ধরে নাও একটা কোম্পানি এবি কোম্পানি একটা ব্যাংক খুললো, XY ব্যাংকে অ্যাকাউন্ট খুললো। এখন এইটার মর্মে মানে তাদের সবাই একটা করতে হবে, সত্যায়িত কপি দেওয়া লাগবে যে আমাদের কোম্পানি এবি এবং XY ব্যাংক আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে কার্যক্রম করে যাবে বা আমাদের কোম্পানির ব্যাংকার হিসেবে কাজ করে যাবে। সো এই মর্মে একটা সত্যায়িত কপি দেওয়া লাগবে বা সিদ্ধান্তের সত্যায়িত কপি দেওয়া লাগবে এবং পরিচালনা বোর্ডের সিদ্ধান্তের সত্যায়িত কপি ও যথাযথ ফর্মে কোম্পানির পক্ষে সিলমোহর যুক্ত নমুনা স্বাক্ষর প্রদান করা হবে। এইটা করলে একটা যৌথ মূলধনী কোম্পানির অ্যাকাউন্ট খোলা যাবে। এবং সর্বশেষ আমরা দেখবো নিরীক্ষক ব্যক্তি। সো একটা নিরীক্ষক ব্যক্তি কিন্তু কখনোই স্বাক্ষর করতে পারে না বা সামনে লিখতে পারে না, বা হয়তো বা একটা অ্যাকাউন্ট খোলার জন্য যেসব জিনিসপত্র লেখা প্রয়োজন সেগুলো কিন্তু সে কিছুই করতে পারে না। এখন একটা নিরীক্ষক ব্যক্তিকে অ্যাকাউন্ট খুলতে গেলে কি করবে? সাধারণত এই ক্ষেত্রে নিরীক্ষক ব্যক্তির অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি ব্যাংক ম্যানেজার তাদেরকে সাহায্য করে থাকে এবং ব্যাংক ম্যানেজারের সামনে গিয়ে তারা হয়তো বা একটা আবেদনপত্রে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ বা টিপসই দেয়, যেহেতু তারা সিগনেচার করতে পারে না, তারা টিপসই দিয়ে কাজ করে।
আচ্ছা, পরে যে স্থানে একটা শিক্ষিত ব্যক্তি বা লিটারেট যে লিখতে পারে, সে যেখানে স্বাক্ষর করে ঠিক সেই স্থানেই কিন্তু টিপসই দিয়ে একটা নিরীক্ষক ব্যক্তি কাজ করতে পারে। টিকসইয়ের নিচে ব্যাংকের ম্যানেজার স্বাক্ষর ও সিলমোহরের ছাপ প্রদান করবে যে হ্যাঁ, উনি লিখতে পারে না বা স্বাক্ষর করতে পারে না বলে তিনি টিপসই দিয়েছে এবং আমি আমার সামনে দিয়েছে, আমি এটার সকল দায়ভার নিলাম। এজন্য ম্যানেজার স্বাক্ষর এবং সিলমোহর প্রদান করে। আবেদনপত্রের সাথে 2টি পাসপোর্ট সাইজের ফটো সংযোজন করতে হয় এবং কোনো চেক বই জমা দেওয়া হয় না। যেহেতু একটা অশিক্ষিত ব্যক্তি বা নিরীক্ষক ব্যক্তি কোনো রকম, অশিক্ষিত বলবো না, নিরীক্ষক বলবো, যেহেতু বা লিখতে বা পড়তে পারে না। সো যে ব্যক্তি পারে না তাকে নিশ্চয়ই চেক দিলেও কোনো কাজ হবে না, কারণ সে চেক লিখতে পারবে না। সো এই জন্য তাদেরকে কোনো রকম কোনো চেক প্রদান করা হয় না। তাদের যখন অর্থ উত্তোলন করতে হয়, তারা এসে ম্যানেজারের রুমে যায়, বলে স্যার আমি অমুক, আমার আমি অ্যাকাউন্ট, আমি অর্থ উত্তোলন করতে চাই। সো কিছু নির্দিষ্ট প্রসিডিউর থাকে, সেটির পালন করার পরেই বা সেই প্রসেস মেনটেন করার পরেই কিন্তু একটা নিরীক্ষক ব্যক্তি অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে পারে এবং এটি সবই কিন্তু হয়ে থাকে ব্যাংক ম্যানেজারের একদম সকল মানে সরাসরি তত্ত্বাবধানে। সো বন্ধুরা, এই ক্লাসে ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।